ইউথেনেশিয়া, যা এখন সারা বিশ্বে বহু চর্চিত বিষয়। আর এই বিষয়টি সম্পর্কে নীতিবিদ্যায় সবথেকে যিনি বেশি আলোচনা করেছেন তিনি হলেন অস্ট্রেলিয়ান দার্শনিক পিটার সিঙ্গার। একথা তোমরা জানো যে পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে ইউথেনেশিয়া বা কৃপা হত্যার 3টি প্রকারের কথা বলেছেন। এগুলির মধ্যে দ্বিতীয় প্রকার অর্থাৎ অনৈচ্ছিক কৃপা হত্যা নিয়ে এই ক্লাসে আমরা আলোচনা করব। অনৈচ্ছিক কৃপা হত্যা নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এই প্রকার কৃপা হত্যা করা হয় ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু কেন? চলো একটা এক্সাম্পল নিয়ে বিষয়টা বুঝে নিই। ধরা যাক কোনো ব্যক্তি এমন এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যার রোগ নিরাময় কখনোই সম্ভব নয় এবং যার মৃত্যু আসন্ন। এখন ওই ব্যক্তিকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে দেখে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সম্মতি অনুসারে ডাক্তার এমন এক ইনজেকশন দিলেন যাতে রোগীর শীঘ্রই মৃত্যু ঘটে, অথবা রোগীর চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দিলেন যাতে তার মৃত্যু ত্বরান্বিত হয়। এখন প্রশ্ন হলো যে এই মৃত্যুতে রোগীর কি সম্মতি ছিল? পিটার সিঙ্গার এক্ষেত্রে 2টি সম্ভাবনার কথা বলেন। এক, হয়তো রোগীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়নি, অথবা 2, রোগীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু তিনি কৃপামৃত্যুতে সম্মতি দেননি। অর্থাৎ এক্ষেত্রে রোগীর কৃপামৃত্যু হয়েছে তার সম্মতি ছাড়া, যদিও তিনি এ বিষয়ে সম্মতি দিতে সমর্থ ছিলেন। পিটার সিঙ্গার এই প্রকার কৃপা হত্যাকে অনৈচ্ছিক কৃপা হত্যা বলেছেন। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে যেহেতু এক্ষেত্রে রোগীর সম্মতি ছিল না, তাই একে কি কৃপা হত্যা বলা যাবে নাকি একে হত্যা বলা হবে? এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে হয়তো এমন হতে পারে যে এক্ষেত্রে রোগী কৃপামৃত্যুতে সম্মতি দেয়নি কারণ সে তার রোগের ভয়াবহতা সম্পর্কে যথাযথভাবে অবগত নয়, আর তাই তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সম্মতি অনুসারে ডাক্তার রোগীর যন্ত্রণা লাঘব করার জন্য মৃত্যু ঘটিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে রোগীর সম্মতি না থাকলেও রোগীর দুঃখ কষ্ট লাঘব করা যেহেতু মৃত্যুর প্রধান উদ্দেশ্য, তাই একে হত্যা না বলে কৃপা হত্যা বলাই যুক্তিযুক্ত। সবশেষে বলা যায় যে অনৈচ্ছিক কৃপা হত্যায় যেহেতু রোগীর অজ্ঞাতসারেই তার মৃত্যু ঘটানো হয়, তাই অনেকেই এই প্রকার কৃপা হত্যাকে সমর্থন করেন না। আর এই কারণেই অনৈচ্ছিক কৃপা হত্যার দৃষ্টান্ত বর্তমানে খুবই বিরল।